আসসালামু আলাইকুম সবাইকে। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 3 দিয়ে শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে বল। তো চলো শুরু করি। এখানে শুরুতে আমাদের যেটা পড়তে হবে যে জড়তা। জড়তা জিনিসটা কি, যে আমরা যদি খেয়াল করি যে আমাদের টেবিলের উপরে কোনো বই রাখা থাকলে কেউ যদি সেই বই না ধরে তাহলে অনন্তকাল পর্যন্ত কিন্তু সেই বইটা সেখানে থাকার কথা। তো এটা কিন্তু জড়তার একটা বিশেষ এক্সাম্পল বলতে পারো। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে আমরা বলবো জড়তা। এটা খুব কিতাবি একটা সংজ্ঞা এখানে লিখে দেওয়া আছে যে পদার্থ যে অবস্থায় আছে সে অবস্থায় চিরকাল থাকতে চায়। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, যে একটা গ্লাসের উপরে যদি আমি একটা কয়েন রেখে দিই নিচে একটা কাগজ দিয়ে, এবং সেই কাগজটাকে যদি হঠাৎ করে টান দেওয়া হয় দেখবো যে আমি কয়েনটা কি নিচে পড়ে যাবে। তো এইটার মিনিংটা হচ্ছে এইটা যে আমার কয়েনটা এখানে ছিল, তার উপরে কোনো বল প্রয়োগ করা হয় নাই, বাট যখনই আমি কাগজটাকে সরাই দিব কয়েনটা কিন্তু সেখানেই থাকতে চাইবে। এমন না যে কাগজের সাথে সে কিন্তু বের হয়ে যাবে, এরকম না। তো এটা কিন্তু জড়তার একটা খুব বিশেষ এক্সাম্পল। আমরা এখানে বলছিলাম যে বল নিয়ে শুরু করব। বল শুরু করার আগে জড়তা জিনিসটা সম্বন্ধে একটু জানা দরকার, সেই জন্য এই জিনিসটা বলা। এখন কথা হচ্ছে যে জড়তা আসলে কি মিন করে। তুমি মনে করো যে এখানে একটা কয়েন দিয়ে আমি জিনিসটা এক্সাম্পল দিলাম বা একটা বই দিয়ে এক্সাম্পল দিলাম, ঠিক তেমনভাবে যদি একটা ট্রাকের কথা বলি, যে এই ট্রাকটা রাস্তায় দাঁড়ানো আছে, তো ওই ট্রাকটা না শুরু করা পর্যন্ত ওই ট্রাকটা কিন্তু চলবে না, অর্থাৎ সে কিন্তু এখানে থাকবে। এখন এই কয়েনটাকে সরাতে তোমার যেই বল দিতে হবে ওই ট্রাকটাকে সরাতে কিন্তু সেম পরিমাণ বল দিতে হবে না, বা তার থেকে বেশি বল দেওয়া লাগবে। তো এর কারণটা হচ্ছে কি, যে এই কয়েনের ভরটা কম, ট্রাকের ভরটা বেশি। তো যে বস্তুর ভর বেশি তার জড়তাও বেশি। কাইন্ড অফ এটাকে বলতে পারো যে বস্তুর ভর কম তার জড়তা কম। তোমাকে সেই বস্তুটাকে মুভ করাতে কম এফোর্ট দেওয়া লাগবে, আর যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি, তাকে মুভ করাতে তোমার বেশি এফোর্ট দেওয়া লাগবে। তো এরপরে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে একটা কাইন্ড অফ ফার্নিচারকে কেউ একজন বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বল প্রয়োগ করতেছে না, বলের একটা টার্ম কিন্তু এখানে চলে আসে। এখানে একটা জড়বস্তু ছিল, ওই জড়বস্তুকে তুমি মুভ করার ট্রাই করতেছো একটা বিশেষ ক্রিয়ার মাধ্যমে। তো আমরা এটাই বলি যে বল তাহলে কি। বল হচ্ছে যে এমন একটা কজ। আমরা আগে বললাম যে বস্তুটাকে যে আমরা মুভ করব, তোমরা বিগত চ্যাপ্টারে পড়ে আসছো গতি। তো ওই গতি ছিল একটা ফলাফল। তো এই ফলাফলের যে কারণটা, সেই কারণটা হচ্ছে আমাদের এই বল। অর্থাৎ যা কোনো একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করার চেষ্টা করে, তাকে আমরা বলি হচ্ছে বল। তো এমন না যে তোমার এখানে বল প্রয়োগ করলে বস্তুর অবস্থা চেঞ্জ হতে হবে। তুমি দেখা যায় একটা দেয়ালের উপরে বল প্রয়োগ করলে সেই দেয়ালটা কিন্তু সরবে না, বাট স্টিল তোমার এখানে বল প্রয়োগ করা লাগতেছে। তো এখানে এটা সংজ্ঞা দেওয়া আছে, বইয়ের যে সংজ্ঞাটা, যে স্থির বস্তুর ওপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, বা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে, তাকে হয় স্পিড দেয় বা তাকে একটু স্লো করে দেয়, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বল। এখন বলের কয়েক ধরনের রূপ আছে। বলের অনেক বলের মনে করো যে কয়েকটা প্রকার তুমি লিখতে পারো। যেমন আমি যদি বলি এখানে ফোর্স বা বল, এই বল আসলে কেমন বা কি কি ধরনের বল হতে পারে। অসংখ্য বল আমরা এই আমাদের বাস্তু জগতে দেখতে পাই। তুমি এখানে বলতে পারো যে স্পর্শ বল একেবারে সিম্পল হিসেবে, বা কন্ট্যাক্ট ফোর্স বলতে পারো, অস্পর্শ বল বলতে পারো, আর নন কন্ট্যাক্ট ফোর্স। এগুলোর মধ্যে আবার দেখা যায় যে কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে কি কি ফোর্স থাকে, ঘর্ষণ বল থাকতে পারে, তাই না? আরো অনেক ধরনের প্রকারভেদ কিন্তু থাকে। নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে তোমার কি কি থাকে বলো? অভিকর্ষ বল থাকতে পারে, তারপর তোমার থাকতে পারে হচ্ছে কুলম্বের যে তোমার স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে ফোর্সটা। এই ধরনের আরো অনেক ধরনের প্রকারভেদ কিন্তু তোমার বই পুস্তকে দেখতে পারবা। আসলে স্পেসিফিক্যালি বলা যায় না যে বল কত প্রকার। বলকে বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি এটাকে চিন্তা করতে পারো, বিভিন্ন ধাঁচের, এটাকে বিভিন্নভাবে
এটাকে ক্লাসিফিকেশন করা যায়। তো বল যদি এক কথায় বলি, বল হচ্ছে একটা কারণ, আমাদের গতির কারণ হিসেবে আমরা এটাকে বল বলতে পারি। দেন হচ্ছে আমরা বলের কি কি বৈশিষ্ট্য, বলের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পারি যে বলের দিক আছে, একটা ভেক্টর রাশি বলের বা ফোর্স। ফোর্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেক্টর রাশি বা ভেক্টর রাশি। বলের তাহলে মান এবং দিক দুইটাই থাকবে, মান ও দিক দুইটাই থাকবে। অর্থাৎ আমি যখন একটা বলকে প্রকাশ করব তখন তার মান দিয়েও প্রকাশ করতে হবে, তাকে দিক দিয়েও প্রকাশ করতে হবে। এই জিনিসটা হচ্ছে আমরা এভাবে প্রকাশ করতে পারি, মানকে মান লিখব, দেন তার সাথে দিকটাও অ্যাড করে দেব। এটা তোমরা যখন হাই লেভেলে উঠবা তখন আরো ভালোভাবে এই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারবা। তারপর যদি বলি যে বলের এককটা কি, বলের যে এসআই ইউনিট, সেই এসআই ইউনিট হচ্ছে আমাদের নিউটন, ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করতে পারো। বা যদি মনে হয় যে সিজিএস এককে এটার আমি ইউনিটটা বের করতে চাই, তাহলে হতে পারে ডাইন। তো বলের প্রথমত হচ্ছে বল একটা ভেক্টর রাশি, অর্থাৎ মান এবং দিক থাকবে। তুমি সেটাকে কিভাবে এক্সপ্রেস করবা, মান দিয়ে প্রকাশ করবা, দেন তার সাথে দিকটা গুণ করে দিবা। এখন এই দিক নিয়ে অনেক আলোচনা আছে আমাদের হাই লেভেলে, এটা আমরা সামনে পড়াশোনা করব। এর এককটা যদি বলি নিউটন এসআই ইউনিটে, এবং সিজিএস ইউনিটে হচ্ছে তার ডাইন। তো বিষয়টা হচ্ছে এরকম, বলের যে বৈশিষ্ট্যগুলো এগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। যে বলের দিক আছে, আমরা প্রথমে দেখলাম বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, অর্থাৎ আমি যদি একটা বস্তুর ওপরে বল প্রযুক্ত করি তাহলে বস্তুরা আমাকে একটা কি বিপরীতমুখী বল দিবে। এটা নিয়ে সামনে আমাদের লেকচার আছে। কোনো বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। আমরা একটু আগে বললাম যে এখানে একটা বস্তু যদি স্থির থাকে বা গতিশীল থাকে, যেটাই বলো, তো একটা ইউ আদিবেগ নিয়ে সে চলতেছে। এখন যদি এর উপরে একটা বল প্রযুক্ত করা হয় এফ, তাহলে দেখা যাবে যে এই বস্তুটার বেগ চেঞ্জ হয়ে গেছে। ওকে, ইউ বেগ ছিল, আমি এখানে একটা বল প্রযুক্ত করলাম, বল প্রযুক্ত করার পরে তার বেগটা হয়ে গেল ভি। তাহলে এই যে ইউ থেকে ভি হলো নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে সেখানে কিন্তু কিছুটা ত্বরণ সৃষ্টি হতে পারে। তোমরা ত্বরণের ফর্মুলা দেখছো তাই না, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এখান থেকে আমাদের বল কোনো বস্তুতে ত্বরণের সঞ্চার করতে পারে। এখন সেইটা ধনাত্মক ত্বরণও হতে পারে, অর্থাৎ তাকে সে স্পিড আপ করলো, তার গতিটা সে বাড়ায় দিল, বা ঋণাত্মক ত্বরণও হতে পারে, তার গতিটা সে কমায় দিল। কোনো বস্তুকে বল বিকৃত করতে পারে। একটা প্লাস্টিকের বোতলকে আমি যদি বল প্রয়োগ করি সেটা কি চুপসে যাবে, বিকৃত হয়ে যাবে। তো এগুলো হচ্ছে বলের একেবারে সাধারণ বৈশিষ্ট্য। এই লেকচারটা আর কি মেইনলি থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করা। আমরা বলের জাস্ট কিছু আইডিয়া নিব, বল জিনিসটা কি সেটা সম্বন্ধে দেখবো, এবং জড়তা আমরা দেখলাম। খুবই সিম্পল বা ইজি একটা লেকচার, থিওরিটিক্যাল আলোচনা এখানে থাকবে। এরপর আমরা হচ্ছে বলি মৌলিক বল। আমরা দেখলাম যে বলের কিন্তু বেশ কয়েকটা প্রকারভেদ থাকে। এখানে কেউ কেউ বলে অসংখ্য বল আছে, ওরকম নির্দিষ্ট করে আসলে বলা যায় না, বাট কিছু বল আছে যেগুলো আসলে তোমার আগে থেকেই ডিফাইন করতে হয়। অর্থাৎ এই বলগুলা, যে মৌলিক বল আমরা আলোচনা করব, এই বলগুলা কিন্তু অন্য কোনো বল থেকে লব্ধ না, অর্থাৎ অন্য কোনো বল থেকে এই বলগুলো আসলে পাওয়া যায় না। এগুলো হচ্ছে নিজস্ব ইউনিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে তারা হচ্ছে প্রকাশ করে। এরকম 4টা মৌলিক বল আমাদের বই পুস্তকে বলা থাকে। প্রথম মৌলিক বলটা হচ্ছে মহাকর্ষ বল, দেন তাড়িৎচুম্বক, তারপরে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই প্রত্যেকটার হচ্ছে আলোচনা আমাদের সামনে আছে। দেখো এখানে বলা আছে কি মহাকর্ষ বল। আমরা জানি কি মহাকর্ষে তোমাদের একটা চ্যাপ্টারই আছে এই বইতে, যে মহাকর্ষ বল হচ্ছে দুইটা বস্তু পরস্পরের মধ্যকার যে আকর্ষণটা, অর্থাৎ ভরের কারণে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ এই বলটা কি নেচারটা আকর্ষণ, অর্থাৎ আকর্ষণধর্মী বল। এটা একটু খেয়াল রেখো, দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বল বলি। মহাবিশ্বের সকল বস্তুর উপর প্রযোজ্য। সকল বস্তু, আমার টেবিলের উপরে যদি কোনো বই থাকে তাহলে সেটা কি আমাদের এই টেবিল এবং এই বইয়ের মধ্যকার যে আকর্ষণ বল, সেটাও কিন্তু একটা মহাকর্ষ বল। অন্যান্য মৌলিক বলের তুলনায় এটা অনেক দুর্বল। মহাকর্ষ বলটা আমাদের যে 4টা মৌলিক বল ছিল, তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলোর তুলনায় দুর্বল একটা বল।
কিন্তু বিশাল ভরের কারণে এর প্রভাব অনেক বেশি। যেমন গ্রহের গতি, অর্থাৎ প্রত্যেকটা গ্রহ উপগ্রহ যখন সূর্যকে কেন্দ্র করে ঘোরে তখন কিন্তু তাদের মধ্যকার যে ভরের কারণে আকর্ষণ বলটা, ওইটা কিন্তু মহাকর্ষ বল, বাট ওই যে গ্রহগুলোর ভর অনেক বেশি, এই জন্য এইটার ইফেক্টটা কিন্তু অনেক বেশি হয়। মানে বিশাল ভরের কারণে ওই বলটা অনেক বেশি দৃষ্টিগ্রাহ্য হয় আর কি। এটি একটি অস্পর্শ বল, কারণ তুমি দেখতে পাচ্ছ যে দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বলটা কাজ করে, অর্থাৎ আমি এখানে দাঁড়ানো আছি, আমার এবং বোর্ডের মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করতেছে, তো এটা একটা অস্পর্শ বল। একটি মহাকর্ষীয় ক্ষেত্রের মাধ্যমে কাজ করে। বস্তুদ্বয়ের মধ্যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই বলটা ক্রিয়াশীল হয়। মেনলি হচ্ছে এই টপিকগুলো হচ্ছে এমসিকিউর জন্য। তো এমসিকিউতে বেশ কয়েকটা পার্ট আসতে পারে, যেমন আকর্ষণধর্মী বল, দুর্বল বল, গ্র্যাভিটন নামক কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই বলটা আমাদের অ্যাক্টিভ হয়ে যায়। তো এই কয়েকটা ইনফরমেশন হচ্ছে তোমরা লিখবা বা মনে রাখবা, বইটা পড়বা, বইতে আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে। তো সেই ইনফরমেশনগুলো যাতে এমসিকিউতে আসলে পারা যায় সেরকম একটা প্রিপারেশন তোমাকে নিতে হবে। তারপরে আমরা আসি তাড়িৎ-চৌম্বক বল। তাড়িৎ-চৌম্বক বল, এখানে বুঝতে পারতেছো যে তড়িতের একটা উপস্থিতি আছে এখানে, এবং চৌম্বক দুইটারই কিন্তু একটা উপস্থিতি থাকবে। অর্থাৎ এই তড়িৎ এবং চৌম্বক দুইটা কখন আসবে? যখন দুইটা বস্তু আহিত আকারে থাকবে। অর্থাৎ আহিত কণাগুলোর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমরা বলবো তাড়িৎ-চৌম্বক বল। উল্লেখ্য বিষয় হচ্ছে যে মহাকর্ষ বল ছিল শুধুমাত্র আকর্ষণ বল, বাট এখানে তাড়িৎ-চৌম্বক বলটা কি আকর্ষণ বা বিকর্ষণ দুইটাই কিন্তু হতে পারে। অর্থাৎ তড়িৎ এবং চুম্বকীয় ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ার ফল। অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি আমরা চ্যাপ্টার 11 বা 10-এ পড়বো। চুম্বকীয় ক্ষেত্র চ্যাপ্টার 12-এ পড়বো। অর্থাৎ চুম্বক ক্ষেত্র হচ্ছে চুম্বকের যে ইফেক্টগুলো বা ধর্মগুলো সেখানে প্রযোজ্য হবে। তড়িৎ ক্ষেত্র হচ্ছে তোমার তড়িৎ বা ইলেকট্রিসিটির যে ইফেক্ট সেখানে কার্যকর হবে। এই জিনিসগুলো হচ্ছে ওই ক্ষেত্রের মধ্যে অ্যাপ্লিকেবল। তো ওইটা আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি না, আমরা জাস্ট এই ইনফরমেশনগুলো মনে রাখবো, যেটা তড়িৎ এবং চুম্বকীয় ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ার ফল। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে এই বলটা তুমি দেখতে পারবা। আকর্ষণ বা বিকর্ষণ বল। মহাকর্ষ বলের মতো এর পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত। আরেকটা ইনফরমেশন এখানে ছিল যে মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত। অর্থাৎ দুইটা বস্তু যদি অসীম দূরত্বেও থাকে তাদের মধ্যকার ওই আকর্ষণ বলটা কাজ করবে। তো পাল্লা হচ্ছে এখানে অসীম, এটা খেয়াল রাখো। তারপর হচ্ছে আলো এক প্রকার তাড়িৎ-চৌম্বক তরঙ্গ, যা এই বলের কারণেই তৈরি হয়। আলো নিয়ে আমাদের ডিটেলস আলোচনা আছে, যে আলো তোমার কোনো কোনো জায়গায় তরঙ্গ রূপে বলা হয়, এখানে যেমন বলা আছে আলো এক প্রকার কণা হিসেবে চিন্তা করা হয়। তো এটা আমরা পরে আলোচনা করবো, বাট যেহেতু এখানে আলোচনা করা আছে যে তাড়িৎ-চৌম্বক তরঙ্গ আলো এক ধরনের, তো ওই তাড়িৎ-চৌম্বক তরঙ্গের মধ্যেও কি এই তাড়িৎ-চৌম্বক বলটা অ্যাক্টিভ থাকে। বস্তুদ্বয়ের মধ্যে ফোটন নামক এক প্রকার ভরহীন এবং আধানহীন কণার পারস্পরিক বিনিময় দ্বারা এই বলটা ক্রিয়াশীল হয়। তো কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স বা নামগুলো হচ্ছে আমরা এখান থেকে জানবো। মহাকর্ষ বলে কি ছিল? গ্র্যাভিটন। তাড়িৎ-চৌম্বক বলে কি আছে এখন এখানে? ফোটন। এখন আমরা দেখবো সবল নিউক্লিয় বল। প্রথমে গেল মহাকর্ষ বল, তাড়িৎ-চৌম্বক বল, এখন সবল নিউক্লিয় বল। যে পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদান সমূহকে একত্রে আবদ্ধ রাখে। নিউক্লিয় উপাদান সমূহ কি কি আছে? আমরা জানি যে সেখানে প্রোটন আছে, সেখানে নিউট্রন আছে। তো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় উপাদান সমূহই থাকবে, তাই না? প্রোটন এবং নিউট্রন, এগুলাকে আবদ্ধ রাখে যেই শক্তিশালী বল তাকে বলি সবল নিউক্লিয় বল। অর্থাৎ তাড়িৎ-চৌম্বক বল এবং মহাকর্ষ বল এই দুইটার তুলনায় কিন্তু এটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। এখানে প্রশ্ন আসতে পারে অনেকের মধ্যে যে আমরা যখন একটা নিউক্লিয়াস চিন্তা করি, এর মধ্যে প্রোটন আছে এবং নিউট্রন আছে। তো এই প্রোটন তো আমাদের ধনাত্মক চার্জযুক্ত, তাহলে অনেকগুলার প্রোটন যখন থাকবে তো সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু তারপরেও কিন্তু তারা একই জায়গার মধ্যে আবদ্ধ অবস্থায় আছে বিকজ অফ সবল নিউক্লিয় বল। অর্থাৎ সবল নিউক্লিয় বল হচ্ছে এই যে নিউক্লিয় উপাদান সমূহকে তারা একসাথে আবদ্ধ করে রাখে। তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় প্রায় 100 গুণ বেশি শক্তিশালী, অনেক বেশি এটা শক্তিশালী একটা বল, স্ট্রং ফোর্স। এই বলটি অত্যন্ত স্বল্প পাল্লার। তো পাল্লা মানে জিনিসটা তো এখন ক্লিয়ার হওয়ার কথা, যে
আমাদের অল্প জায়গার মধ্যে কিন্তু এই সবল নিউক্লিয় বলটা কার্যকর। ওই তাড়িৎচুম্বক বল বা আমাদের মহাকর্ষীয় বল এগুলো কিন্তু পাল্লা অসীম, মানে দুইটা বস্তুকে আমি অসীম দূরত্ব যদি নিয়ে যাই তারপরেও কিন্তু এদের মধ্যকার একটা বল কার্যকর থাকবে। বাট এই সবল নিউক্লিয় বল কিন্তু পাল্লা খুব ছোট, অর্থাৎ অল্প জায়গার মধ্যে কেবলমাত্র এরা কি কার্যকর। যদি এদের মধ্যকার দূরত্বটা বেশি হয়ে যায় তখন কিন্তু আর এই বলটা কাজ করবে না। এই জন্য এটাকে আমরা বলি স্বল্প পাল্লার বল, বা প্রায় 10⁻⁻15 মিটার দূরত্বে এরা কার্যকর থাকে। তো বুঝতে পারছো যে 10⁻⁻15 খুবই ছোট একটা ভ্যালু। এই দূরত্বের মধ্যে কেবলমাত্র এই বলটা কার্যকর হয়। সবল বলের বাহক কণা হচ্ছে গ্লুয়ন, অর্থাৎ গ্লুয়ন কণার কারণে আমরা এই বলটা দেখতে পাই, যা কোয়ার্ক নামে আর কি পরবর্তীতে আমাদের নামকরণ করা হয়, হোয়াটএভার। হাইড্রোজেন ব্যতীত অন্য সকল পরমাণুর নিউক্লিয়াসে একাধিক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে যারা একে অপরকে বিকর্ষণ করে। তো সবল নিউক্লিয় বল এই বিকর্ষণ বলকে অতিক্রম করে নিউক্লিয়াসকে স্থিতিশীল রাখে, যেটা আমি একটু আগে এখানে বলছিলাম যে আমাদের হাইড্রোজেনে তো একটা প্রোটন থাকে, বাট হাইড্রোজেন ছাড়া অন্যান্য যে সমস্ত মৌলগুলো আছে তাদের কিন্তু মোর দ্যান ওয়ান প্রোটন থাকবে, তাই না? এখানে নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন থাকবে। তো যার কারণে দেখা যাবে যে এই প্রোটনগুলা সমধর্মী চার্জ হয়, বিকর্ষণ বল তাদের মধ্যে দেখা যাওয়ার কথা, বাট এই সবল নিউক্লিয় বলের কারণে কিন্তু তারা একসাথে আবদ্ধ থাকে। এরপর আমাদের হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে প্রকৃতির 4টি মৌলিক বলের মধ্যে অন্যতম, যেটা তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য দায়ী। অর্থাৎ যদি কখনো এমসিকিউতে তোমাদের আসে তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য কোন বলটা দায়ী, দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী হলেও এটি সবল নিউক্লিয় বল এবং তাড়িৎচুম্বক বলের চেয়ে অনেক বেশি দুর্বল। তাহলে আমরা যখন এই 4টা মৌলিক বল নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে যদি র্যাঙ্কিং করি যে কোনটা সবচেয়ে বেশি দুর্বল, তাহলে প্রথমত আসবে কি মহাকর্ষ বল, তারপর আসবে হচ্ছে তোমার এখানে দুর্বল নিউক্লিয় বল। কারণ এখানে বলা আছে যে মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী হলেও সবল এবং তাড়িৎচুম্বক, অর্থাৎ সবল নিউক্লিয় বল এবং তাড়িৎচুম্বক যে বল তার তুলনায় কিন্তু এটা দুর্বল একটা বল, তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য এটা দায়ী। ওকে, এই বলের কারণে পরমাণু নিউক্লিয়াসে বিটা ক্ষয় ঘটে। বিটা ডিকে নিয়ে আমাদের আলোচনা আছে, আমি পড়াবো ইনশাল্লাহ। তো বিটা ক্ষয়ের জন্য এই বলের কারণে কি বিটা ক্ষয় হয়, যেখানে একটি নিউট্রন প্রোটনে বা একটি প্রোটন নিউট্রনে রূপান্তরিত হয়। এই রূপান্তরের ফলে কিন্তু তেজস্ক্রিয়তা আমরা দেখতে পাই, অর্থাৎ কোনো মৌল কিন্তু স্থায়ী না, এরকম একটা বিষয়, যেটা অলওয়েজ এখানে তোমার ক্ষয় ঘটে, প্রোটনটা তোমার দেখা যায় যে নিউট্রনে রূপান্তরিত হয় এরকম। সবল বলের মতো দুর্বল বলেরও পাল্লা অত্যন্ত কম, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যকার যখন আমি দুর্বল নিউক্লিয় বলটা দেখব, তখন কিন্তু ওই দুইটা বস্তুর মধ্যকার দূরত্বটা খুব কম হওয়া লাগবে, অর্থাৎ পাল্লা খুবই কম। এটা শুধুমাত্র অতি পারমাণবিক দূরত্ব, অর্থাৎ 10⁻⁻18 মিটার এদের মধ্যে কাজ করবে। তো আমাদের সবল নিউক্লিয় বলে কি ছিল? সবল নিউক্লিয় বলে ছিল 10⁻⁻15 মিটার তার পাল্লাটা। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻⁻18 মিটার। মহাকর্ষ বল এবং যে আমাদের তাড়িৎচুম্বক বলটা, তাড়িৎচুম্বক বল, সেখানে কিন্তু আমাদের পাল্লা ছিল কি অসীম পর্যন্ত। এই বল হচ্ছে W+, W- এবং জেড বোসন নামক ভারী কণা দ্বারা বাহিত হয়। তো আমাদের বলের এই 4টা মৌলিক বল নিয়ে আজকে এই ক্লাসটা ছিল। আমরা যদি একটু রিভাইজ করে আসি, প্রথম ছিল মহাকর্ষ বল, এটা হচ্ছে আকর্ষণ বল। দুইটা মহাবিশ্বের সকল বস্তুর উপর এটা প্রযোজ্য, এটা অত্যন্ত দুর্বল। দেন হচ্ছে এটা অস্পর্শ বল, গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই বলটা কার্যকর হয়। দেন আমরা দেখলাম যে তাড়িৎচুম্বক বল, আহিত কণাগুলোর মধ্যে শুধুমাত্র এই বলগুলো আমরা দেখতে পারবো। মহাকর্ষীয় বল ছিল দুইটা বস্তুর মধ্যকার তোমার আকর্ষণ বল, বাট তাড়িৎচুম্বক বল কি আহিত কণাগুলোর মধ্যকার আকর্ষণ এবং বিকর্ষণ দুইটাই কিন্তু এখানে হবে। তড়িৎ এবং চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পারবো। মহাকর্ষ বলের মতো এই পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত। দেন আলো হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিছে, যে আলো এক ধরনের তাড়িৎচুম্বক তরঙ্গ, যা হচ্ছে এই বলের কারণেই তৈরি হয়। দেন হচ্ছে ফোটন নামক এক প্রকার ভরহীন এবং আধানহীন কণার পারস্পরিক বিনিময় দ্বারা এই তাড়িৎচুম্বক বলটা ক্রিয়াশীল হয়। তারপর আমরা দেখলাম যে সবল নিউক্লিয় বল নিউক্লিয় উপাদান সমূহকে আবদ্ধ রাখে যেই বল, তাকে আমরা বলবো সবল নিউক্লিয় বল। এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের থেকেও 100 গুণ বেশি শক্তিশালী। স্বল্প পাল্লার, তোমার বলা হয় যে 10⁻⁻15 মিটার গ্লুয়ন নামক কণাগুলার কারণে এই বলটা পাওয়া যায়।
তারপর আমরা দেখেছি যে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল আমরা দেখলাম তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য দায়ী। শক্তিশালী হচ্ছে মহাকর্ষীয় মানে বলের চাইতে এটা শক্তিশালী, বাট অন্যান্য যে বলগুলো তার তুলনায় এটা অনেক দুর্বল। বিটা ক্ষয় ঘটে এর কারণে, এর পাল্লা অত্যন্ত কম। অতি পারমাণবিক দূরত্ব যেটা আমরা বলি 10⁻18, এইটার মধ্যে হচ্ছে এই পাল্লাটা কাজ করে, বা এই পাল্লার মধ্যে তোমার এই যে দুর্বল নিউক্লিয় বলটা কাজ করে। অ্যান্ড হচ্ছে তোমার বোসন কণা যেগুলো WZ বোসন, এগুলা এই ধরনের ভারী কণাগুলো দ্বারা এই বলটা তোমার কার্যকর হয়। তো আজকে ছিল এই পর্যন্ত। তোমাদের যদি মনে হয় যে এই লেকচারের PDF তোমাদের লাগবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন অথবা আমাদের অ্যাপের ফাইল সেকশনে তোমরা পেয়ে যাবে। এবং ফিজিক্সের বেসিক টু অ্যাডভান্সের সকল আপডেটেড ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের আইটেক স্কুলের অ্যাপ বা ওয়েবসাইটে। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।